নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি রোশনাই আরণ্যককে বলছে, স্যারজি, আপনি যদি আর একবারও এই কথাগুলো বলেছেন না, তাহলে আমি আর কোনোদিনও আপনার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আপনি আমাকে কোনোদিনও দেখতে পাবেন না। এরপর আরণ্যক বলছে, ঠিক আছে রোশনাই, আমি বুঝে গেছি। ঠিক আছে, তোমার ভালো সময় না হোক, অন্ততপক্ষে তোমার ক্রাইসিসের সময় তোমার কাছে থাকতে দিও আমাকে। দিয়ে কাঁদতে কাঁদতে বসে পড়ে। তখন রোশনাই বলছে, আপনি কাঁদছেন কেন স্যারজি? বলছে যে আপনি কঠিনকে ভালোবেসেছেন, সেই জন্যই আপনাকে এতটা কষ্ট পেতে হচ্ছে। আমিও আমিও আপনাকে খুব ভালোবাসি, কিন্তু কি বলুন তো, আমিও কঠিনকে ভালোবেসেছি, সেই জন্য তার দাম আমাকেও দিতে হচ্ছে। আরণ্যক বলছে, মানে রোশনাই বলছে আর কি, যে গরিমাকে নিয়ে সুখে সংসার করতে, গরিমা দিদির সাথে ভালো থাকতে, তাই বলছে। তখন আরণ্যক বলছে, আমি যখনই গরিমার কাছাকাছি আসার চেষ্টা করেছি, তখনই তোমার মুখটাই আমার সামনে এসেছে। আমি যদি কাউকে খুব ভালোবেসে থাকি, তাহলে কি আমি খুব অন্যায় করেছি? খুব অন্যায় করেছি আমি। আমি যে কিভাবে আছি, আমি তোমাকে কিছুতেই বোঝাতে পারবো না। এরপরে রোশনাইকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে আরণ্যক। রোশনাইও আরণ্যককে সামলাতে থাকে। ওদিকে সুরঙ্গমা দীপ্তজিৎকে বলছে, মানে হ্যাঁ বলছে যে এগুলো সব রোশনাই করাচ্ছে, বুঝতে পারলেন? না হলে তো নীলাব্জ আগে এরকম কখনো কোনো কথা বলেনি, ও তো ভালোই ছিল। নিশ্চয়ই রোশনাই জোর করে এগুলো করাচ্ছে। দেখবেন রোশনাই টাকা চাইবে, এটা আমি মানে গ্যারেন্টি দিয়ে বলছি। তখন দীপ্তজিৎ বলছে, কিছু কি প্রস্তাব দিয়েছে ও? বলে না, দেয়নি, কিন্তু দেবে না এর কোনো গ্যারেন্টি আছে নাকি? তো আমি এটা বলতেই পারি, ও টাকাই চাইবে, টাকার জন্যই এমনটা করছে, ও ব্ল্যাকমেল করবে। দীপ্তজিৎ বলছে যে রোশনাইয়ের মিসিং কেসের ব্যাপারটা কিন্তু উঠবে, আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? আমাকে কি সাহায্য করতে পারবেন? সুরঙ্গমা বলছে, কি বলবো বলুন তো, আমি তো কিছু জানি না, আমি তো ইনোসেন্ট। আমি শুধুমাত্র রাজেশকে ফোন করেছিলাম, ফোন করে বলেছিলাম যে তোমার আর্ধেক বিয়ে হয়ে যাওয়া বউকে এখান থেকে নিয়ে যাও, নিয়ে তুমি যা খুশি তাই করতে পারো, কিন্তু এখান থেকে নিয়ে যাও, আমাদেরকে উদ্ধার করো। এবার ও নিয়ে গিয়ে কি করেছে না করেছে সেটা আমি কি করে বলবো? আমি এই ব্যাপারে পুরো ইনোসেন্ট, আমি কিচ্ছু জানি না। দীপ্তজিৎ বলছে, ঠিক এইভাবেই কিন্তু কোর্টে দাঁড়িয়ে কথাগুলো বলবেন। আমি আপ্রাণ চেষ্টা করব আপনাকে সুবিচার পাইয়ে দেওয়ার। সুরঙ্গমা বলছে, অনেক ধন্যবাদ, আপনি এইভাবে আমার পাশে থাকবেন। সুরঙ্গমা বলছে, আমি আর আমার হাজব্যান্ড একই বাড়িতে আছি, কিন্তু একসাথে নেই। আমি গেস্ট রুমে থাকছি। আমি এর উত্তর চাই। এদিকে সুরঙ্গমা বলছে যে আপনার ফিস কত? বলে, কি বলছেন, আমাদের মধ্যে একটা কুটুম্বের সম্পর্ক আছে। বলে, না না, তবুও কি করে হয় বলুন, ফিস না নিলে কি করে হয়? বলে, দেখুন, আপনার মেয়ে আমার বাড়ির পুত্রবধূ, তার জন্য তো এইটুকু আমি করতেই পারি। সুরঙ্গমা তখন হাত জোর করে বলছে, দেখবেন আমাকে সুবিচারটা পাইয়ে দেবেন। বলে, আপনি চিন্তা করবেন না, আমি আপনি যতটা এই কেসে ডেসপারেট, আমি খুব একটা কম নই তার থেকে। রোশনাইয়ের যাতে শাস্তি হয়, আর রোশনাই যে যে অর্থলোভী এটা যাতে প্রমাণিত হয়, এটার আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর দেখি ও বাদশার সামনে গিয়ে কিভাবে দাঁড়ায়। তো এরপরে কিন্তু সুরঙ্গমা চলে যায়, আর দীপ্তজিৎ হাসতে থাকে। এদিকে সুরঙ্গমারা এবার কোর্টে পৌঁছয়। সুরঙ্গমা আছে, গরিমা আছে, তনুশ্রী আছে, রাজা আছে, জাহ্নবী আছে। আর ওদিকে মানে লোকজন আর কি, বাইরের মহিলারা বলাবলি করছে, এই তো সুরঙ্গমা মুখার্জি, এই তো নাকি যত কেচ্ছা কেলেঙ্কারি আমরা জানতে পারলাম আর কি। দুই মেয়ে, হুম, বিয়ে হয়ে যাওয়ার পরেও আরেকজনের সাথে সংসার করেছে, আর এখন দেখো এই সংসারটা টেকে কিনা। এই বর যার সাথে আছে, সে তো একদম পুরো সমস্ত সত্যিটা, একদম সমস্ত কেচ্ছা কেলেঙ্কারিটা একদম সবার সামনে নিয়ে এসেছে। তো এই কথাগুলো শুনে তো সুরঙ্গমাদের ভালো লাগছে না, তবুও কিছু করার নেই, চুপ করে আছে। লোকে বলছে যে বড় বড় মানুষদের মধ্যে যত সব কেচ্ছা কেলেঙ্কারি। অগ্নিজিৎ বলছে, সুরঙ্গমা ম্যাডাম, আপনি এইসব বিষয়ে হয়তো কান দেবেন না, আমি ভিতরে যাচ্ছি বলে চলে যাই। ওদিকে রোশনাইয়ের বাবা আরণ্যক সবাই আসে, আর তাদের উকিলও আসে। তারা উকিলের সাথে কথা বলছে। তাদের উকিল তাদেরকে বলছে, চিন্তা করবেন না, যখন খুব ঠান্ডা পড়ে তারপরে কিন্তু রৌদ্রোজ্জ্বল দিন আসে, তাই না? লোকজন বলছে, আরে দেখো দেখো, এই তো রোশনাই, এই হচ্ছে আরেকটা মেয়ে, একে নিয়ে তো যত গন্ডগোল, আর এই তো সব সত্যিটা ফাঁস করে দিল সেই দিন। হ্যাঁ, আর ওই যে পাশে দেখছো আরণ্যক চ্যাটার্জি, ওই আরণ্যক বলে ছেলেটা তো মানে ওর বউ গরিমাকে ভালোই বাসে না, এই মেয়েটাকে ভালোবাসে। হ্যাঁ, দেখো গরিমা সংসারটা টেকে কিনা, যার মা এরকম, সেই মেয়ের সংসার কি টেকে? একজন বলছে, না গরিমা মেয়েটা শুনেছি ভালো। বলে, এই ছাড়ো তো এদের ভালো মন্দ, টাকার কাছে এরা সব শেষ, বুঝতে পেরেছেন? এরা টাকা ছাড়া কিচ্ছু চেনে না। আর
এই জন্য এদের যত রাজ্যের কেচ্ছা কেলেঙ্কারি, কি আর বলবো এগুলো কথা, এরকম কথাবার্তা আলোচনা হচ্ছে। সুরঙ্গ আমাকে বলছে এর নাকি এত বড় ডান্সার, এত টাকা পয়সা, এত গ্ল্যামার, এত ইন্টারভিউ, খালি বড় বড় কথা। এদিকে ভেতরটা একদম ফাঁপা, এইভাবে বলছে। সুরঙ্গ মতো মাথা নিচু করে আছে, কি আর বলবে। এরপর আরণ্যকদের উকিল তাদেরকে ভেতরে গিয়ে বসতে বলে। ওদিকে গরিমা আরণ্যককে বলছে, তুমি তো আজকে আগে বেরিয়েছিলে, তোমার তো আমাদের সাথে আসার কথা ছিল, তুমি ওদের সাথে এসেছো। আরণ্যক বলছে, তোমাকে তো বলেইছি যে এই ব্যাপারে আমি রোশনাইদের সাথে আছি এই কেসে। তখন বলছে, ও আজকে তোমার তোমাকে আমার সব থেকে বেশি দরকার, আর তুমি ওই মেয়েটার সাথে আছো। লোকজন বলছে, নিশ্চয়ই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা আরও কিছু বলছে এদের সম্পর্কে, আমরা তো নাই বাইরের লোক। গরিমা এবার রোশনাইকে বলছে, খুব চালাক না তুমি, যতই মিথ্যে প্রমাণ দিয়ে সত্যিটাকে ঢাকার চেষ্টা করো না কেন, পারবে না, সে যেই তোমাকে সাপোর্ট করুক না কেন। আরণ্যকের দিকে তাকিয়ে বলছে। রোশনাই বলছে, গরিমা দিদি, আমি কিন্তু তোমার হাজব্যান্ডকে ডাকিনি, আর এইটুকু আসার জন্য তোমার হাজব্যান্ডের সহযোগিতার কিন্তু কোনো প্রশ্ন নেই। তবে কি বলতো, আমরা তো ভদ্রলোক, আর উনি এতদিন যা কিছু করেছেন আমাদের জন্যে, তো আমরা তার প্রতি কৃতজ্ঞ। তো উনি যখন আমাদের বাড়িতে এসেছেন, তো আমরা অভদ্রের মতো বাড়ি থেকে বের করে দিতে পারিনি, তাই সঙ্গে করে নিয়ে এসেছি। আরেকটা কি বলতো, তোমার হাজব্যান্ডের মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটি কি, উনি সবসময় সত্যের সঙ্গে থাকেন, সত্যের পাশে থাকেন। তখন গরিমা বলছে, জাস্ট শাট আপ। রোশনা একদম রেগে গিয়ে চিৎকার করে বলছে, ইউ শাট আপ, তোমাকে কে অধিকার দিয়েছে আমাকে শাট আপ বলার? আর কিন্তু আমি মেনে নেব না, সময় বদলেছে। কি মনে করেছো তুমি বারবার আমাকে অপমান করে যাবে আর আমি মুখ বুজে সব সহ্য করে নেব? তুমি অপমান করলে কিন্তু আমি আর সহ্য করব না, তাই তোমার অভদ্রতা আর তোমার শাট আপ তুমি তোমার কাছেই রাখো। গরিমা তো অবাক রোশনের এই রূপ দেখে। নির্লজ্জ সুরঙ্গমা বলছে যে, মাগো, তুমি হচ্ছে গরিমা মুখার্জি, এইভাবে যার তার মুখ লেগো না, তোমার একটা স্টেটাস আছে, সব মানুষের সাথে তোমাকে লাগতে হবে না, তুমি সুরঙ্গমা মুখার্জির মেয়ে। তখন আরণ্যক বলছে, নিজের স্ট্যান্ডার্ডটা ঠিক আছে তো? বলে, কি বললে? বলে, আশা করি শুনতে পেয়েছেন কি বলেছি। আগে নিজের স্ট্যান্ডার্ডটা বাঁচানোর চেষ্টা করুন, গরিমা আর রোশনাই ওরা একে অপরের দিকটা ঠিক দেখে নেবে। সুরঙ্গমার মাথা নিচু হয়ে যায়। গরিমা বলছে, লাস্ট 1 বছর ধরে তোমাকে আমি জিজ্ঞাসা করছি যে রোশনাই তোমার কে হয়, যার জন্য তুমি এত কিছু করছো। জাহ্নবী বলছে, ঠিকই তো বাদশা, সুরঙ্গমা আর রোশনাইয়ের মধ্যে যাই হোক না কেন, আমরা ওর মধ্যে ঢুকতে যাব কেন? তখন আরণ্যক বলছে, তাই বুঝি, তাহলে তোমরা আজকে এখানে এসেছো কেন? জাহ্নবী চুপ। বলছে, রোজই তো কোর্ট কেস হয়, কই রোজ কি আসো? জাহ্নবী চুপ করে যায়। তনুশ্রী বলছে, তুমি বোধহয় ভুলে যাচ্ছ। তো তনুশ্রী তো বলছে ওর বাবার কেস এটা। তো আরণ্যক বলছে, বাবা তো রোজ রোজ কত না কেস লড়ে, কই তুমি কি আসো সব ব্যাপারে নাকি? রাজা বলছে, কি আশ্চর্য, এর সাথে আমাদের ফ্যামিলি জড়িয়ে আছে। আরণ্যক বলছে, কি আশ্চর্য, এই কেসটার সাথে আমার ফ্যামিলি জড়িয়ে নেই, কিন্তু আমার খুব আপনজন জড়িয়ে আছে। বাইরের লোকজন এবার বলছে যে মনে হচ্ছে কোর্টের ফাইসালা এরা নিজেরাই এবার করে ফেলবে। এদিকে রোশনাইরা যখন যাচ্ছে কোর্টের ভেতরে, গরিমা বলছে যে, রোশনাই, তুমি যদি মনে করো যে একজনের কাঁধে বন্দুক রেখে তুমি নিজের কাজ সফল করবে, তাহলে কিন্তু তুমি সব থেকে বড় ভুল করছো। রঙ্গমা বলছে, ছাড়ো তো, ওর মতো মেয়েরা এরকমই করে। রোশনাই বলছে, এই যে ওর মতো মেয়ে বলে যে আপনি যে তকমাটা আমার গায়ে লাগিয়ে দিচ্ছেন, তার জন্য কিন্তু আপনার রেসপন্সিবিলিটিও কিছু কম নেই ম্যাডাম, কারণ আমি না চাইলেও আমার শরীরে তো আপনারই রক্ত বইছে, সেই জন্য আমি আপনার সাথে ঠিক এইভাবেই কথা বলবো। গরিমা দিদি, তোমার হাজব্যান্ডের উপর তোমার কোনো কন্ট্রোল নেই, কোনো ভরসা নেই, তাই জন্য তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? আমার না, শোনো, আরও না অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, তোমার স্বামীর পেছনে পড়ে থাকাটা আমার একমাত্র কাজ নয়, বুঝতে পেরেছো? আর তুমি বরঞ্চ অন্যকে অপমান না করে তোমার স্বামী যাতে অন্য মেয়ের কাছে বারবার করে না চলে যায়, সেই ব্যবস্থা করো না, সেই প্ল্যানিং করো। আর কেন বলো তো, তোমাকে ছেড়ে বারবার করে তোমার স্বামী অন্যের কাছে চলে যায় কেন? কি এমন দিতে পারছো না তাকে, কি এমন করছো যে তোমার কাছে তোমার স্বামী থাকতেই চাইছে না? তুমি বরঞ্চ একটা কাজ করো, ছোট বাচ্চারা যেরকম তাদের প্রিয় খেলনাকে আটকে রাখার জন্য আঁকড়ে রাখার চেষ্টা করে, তুমি ঠিক তেমনটাই করো, নিজের স্বামীকে আঁকড়ে রাখার চেষ্টা করো, বুঝতে পেরেছো? রোশনাইয়ের কথা শুনে তো গরিমা চুপ, আর বাকিরা অবাক হয়ে যায়। গরিমা বলছে, জাস্ট শাট আপ রোশনাই, এতদিন তুমি পায়ের নিচে ছিলে, এখন মাথার উপরে তুমি দাঁড়িয়ে নাচছো? তখন রোশনাইয়ের বাবা বলছে, মাথায় তো চড়ারই কথা ছিল, কারণ ও জানতো না এতদিন যে কে বা কারা ওকে নিচে নামিয়ে রাখার চেষ্টা করছে, ওর ক্ষতি করার চেষ্টা করছে, ওর পাওনাগুলো সব নিজেরাই ভোগ করছে। এখন ওর আর মাথা চড়ার দরকার নেই, ওর যা প্রতিভা, যা ট্যালেন্ট, তোমরা সবাই ওকে ভয় পাও, আর সব থেকে বেশি যে ভয় পায় সে হচ্ছে সুরঙ্গমা মুখার্জি। বিশ্বাস না হয় জিজ্ঞাসা করে দেখে নিতে পারো। চল মা, যার তার সাথে মুখ লেগে লাভ নেই। এই বলে রোশনাইকে নিয়ে চলে যাচ্ছে। আরণ্যক যাচ্ছে। তখন আরণ্যকের মা বলছে, বাচ্চা তুমি কোথায় যাচ্ছ? বলে, কেন, ভেতরে সবাই যেখানে যাচ্ছে। সুরঙ্গমা বলছে, যাবে না? ও গিয়ে ও যে আমাদের বিরুদ্ধ পক্ষ সেটা তো প্রমাণ করবে, তাই না?
তো আর তাই যদি হয় তাহলে গরিমাকে তুমি বারবার করে যখন গরিমা চলে যেতে চায় ওকে আটকাও কেন? আরণ্যক বলছে, এখানে গরিমা বা রোশনাই কেউই ঢুকবে না, লড়াইটা তো আপনার সঙ্গে আমার, গরিমার তো এতে কোনো দোষ নেই। এরপরে কোর্টের বিচার শুরু হয়। রোশনাইদের উকিল বলছে, আমাদের জীবন প্রত্যেক দিন কোনো না কোনো ঘটনার মধ্যে দিয়ে এগোয়। দৈনন্দিন জীবনের ঘটনার সাথে সেই ঘটনার অনেক সময় মিল থাকে না। সেই ঘটনাগুলো আমাদের দিকে নানা রকম প্রশ্ন ছুড়ে দেয়, আর সেই প্রশ্নের সত্যতা উদ্ঘাটন করাই হচ্ছে আইনের কাজ। সেই সব প্রশ্ন অনেক সময় আমাদেরকে বিচলিত করে, কিন্তু আমরা যারা আইনের রক্ষক, সত্য উদ্ঘাটন করাই আমাদের কাজ, তাই বিচলিত হয়ে পড়লে হবে না। তো এইভাবে যখন বর্ণনা দিচ্ছে তখন উকিল জজ সাহেব বলছেন, আপনি মূল ঘটনার বর্ণনা করুন। তখন বলছে, হ্যাঁ, মূল ঘটনায় আমি অবশ্যই ফিরে আসব, কিন্তু এই কথাগুলো বলার আমার খুব জরুরি ছিল আজকের কেসে, কারণ আজকে এখানে উপস্থিত সবাই যখন কেসটার বিবৃতিটা শুনবে তখন আমাকেই সাপোর্টটা করবে। তো ধরে নিন একটা পরিবারের দুটো মেয়ে, একজনের নাম এক্স, একজনের নাম ওয়াই। এই বলে যখন ঘটনাটা শুরু করছে তখন আরণ্যকের বাবা আসে। এই যে ধরে নিন ব্যাপারটা আপনি কিন্তু আইনের এখানে বলতে পারেন না। আপনি এক্ষুনি বলেছেন একজন বিচারক যা সত্যি তাকে সামনে রেখে এগোই। আমরা একটি নির্দিষ্ট কেস নিয়ে কিন্তু আজ এখানে কথা বলবো, সেই জন্য এসেছি, তাই এখানে ধরে নেওয়ার মতো কিছু নেই। আরণ্যকের বাবার কথাকে কিন্তু জজ সাহেব সাপোর্ট করে। রোশনাই উকিলকে বলছে যে আপনি সরাসরি নাম বলুন, এক্স আর ওয়াই কারা। এই গোপনীয়তা রাখার কোনো মানে হয় না। মনে মনে বলছে আরণ্যকের বাবা, সেদিনের ছেলে আমার সাথে লড়াই করতে এসে খুব লাফাচ্ছিল, কিভাবে ছুঁড়ে ফেলে দেবো এটা ঠিক বুঝতে পারছে না। তো উকিলকে বলছে যে এইভাবেই তো আমরা পরস্পরের কাছ থেকে বন্ধুর মতো করে শিক্ষা গ্রহণ করে থাকি, তাই না? রোশনাইয়ের উকিলকে বলছে। রোশনাইয়ের উকিল চুপ করে থাকলেও মনে মনে কিন্তু হাসছে। আরণ্যকের বাবা বলছে, তো আমি যেটা বলছিলাম, সুরঙ্গমা মুখার্জি, যিনি বিয়ের আগে সুরঙ্গমা গাঙ্গুলি ছিলেন, এবং সুদর্শনা গাঙ্গুলি, যারা দুই বোন, না নিজের বোন নয়, কাজিন সিস্টার। সুরঙ্গমা মুখার্জি বেনারসের একজন বর্ধিষ্ঠ পরিবারের মেয়ে, আর ছোটবেলা থেকেই উনি নৃত্যশিল্পে পারদর্শী, তার একটা নাম ডাক আছে, আমরা সবাই জানি। তারপর উনি ঠিক করেন দিল্লিতে আসবেন, একটা বিশিষ্ট এত একটা বিখ্যাত ডান্স একাডেমিতে নাচ শিখবে বলে দিল্লিতে আসেন বেনারস থেকে। এই প্রসঙ্গে আরও একবার বলে রাখি যে সুদর্শনা গাঙ্গুলি আর সুরঙ্গমা মুখার্জি নিজেরা কাজিন সিস্টার, নিজের খুড়তুতো জ্যাঠতুতো বোন। কোনো একটা দুর্ঘটনার কারণে সুদর্শনা গাঙ্গুলির মা বাবা মারা যান, আর তিনি তার জেঠুর বাড়িতে এসে আশ্রয় নেন, আর জেঠুর বাড়িতে খুব ভালোভাবে আদর যত্নে সে বড় হতে থাকে, সুদর্শনা মুখার্জি সুরঙ্গমা মুখার্জির বাবার বাড়িতে। তো এতক্ষণ ধরে খুব ভালো ভালো কথা বললো, এবার আরণ্যকের বাবা কিন্তু আসল কথা বলতে শুরু করেছে। বলছে যে সুদর্শনা গাঙ্গুলি হয়তো যখন দেখেছে যে তার দিদি নাচ শিখছে, তখন তার দিদির মতো দেখাদেখি করতে গিয়ে হয়তো সেও নাচের জগতে আসার চেষ্টা করেছে, তার দিদিকে হয়তো অনুকরণ করার চেষ্টা করেছে। তাই এই দেখাদেখির পারপাসে আর দিদির মতো হওয়ার চেষ্টায় দুজনেই একই একাডেমিতে ভর্তি হয়। রোশনাই তখন বলছে, অবজেকশন ইওর অনার। বলছে, আমার মা সুদর্শনা গাঙ্গুলি কিন্তু অসম্ভব প্রতিভাময়ী নৃত্যশিল্পী ছিলেন, তিনি প্রতিভা নিয়েই জন্মেছিলেন। আর সুরঙ্গমের তো মুখ চোখের অঙ্গিভঙ্গি শেষ হয় না, এত কেচ্ছা কেলেঙ্কারি হয়ে যাওয়ার পরেও কাউকে দেখে রোল মডেল করে নাচ শেখাটা তিনি কোনোদিনই করেননি, বিশেষ করে এনাকে, সুরঙ্গমা মুখার্জিকে। আর দিদি যা করছে সেটা আমাকেও করতে হবে, এই ধারণায় কিন্তু বিশ্বাসী ছিলেন না আমার মা, সুদর্শনা গাঙ্গুলি। আর এখানে উকিল সাহেব আমার মায়ের সম্পর্কে যেই কথাগুলো বলছেন, আমি জানি না উনি কিসের ভিত্তিতে বলছেন, কারণ উনি তো আমার মাকে কোনোদিনও দেখেননি, কোনোদিনই চিনতেনই না, তাহলে কোন ভিত্তিতে বলছেন এই কথাগুলো? রোশনা এরকম কথা বললে সবাই রোশনার দিকে তাকিয়ে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।